আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের অনেকগুলো ভ্রান্ত ধারণা দূর করব। অ্যান্ড আপনারা যারা আসলে রাইটিং টাস্ক টুতে খুবই দুর্বল, তারা চাইলে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। হয়তো একটু লেন্দি হতে পারে, বাট আপনাদের উচিত মনোযোগ দিয়ে দেখা, তাহলে আপনাদের অনেকগুলো আইডিয়া ক্লিয়ার হবে। তো শুরুর দিকে আমি বলতে চাই, আমি যখন আসলে ফার্স্ট আইএলটিএস এক্সাম দেই, হ্যাঁ, ওই টাইমে আমি আসলে রাইটিং টাস্ক টু নিয়ে খুব প্যারায় ছিলাম, কারণ আমার একদম বেসিক মারাত্মক লেভেলের দুর্বল ছিল। এবং রাইটিং টাস্ক টুতে আমি কী লিখবো ভাই, আমার কোনো আইডিয়াই ছিল না। ইভেন আমি কোনো আসলে 1-2 লাইন বা 4 লাইনও লিখতে পারতাম না কোনো টপিক্সের উপর ভিত্তি করে। খুবই প্যারার মধ্যে পড়ে থাকি। মানে এটাকে যা বলা যায় যে এত খারাপ অবস্থা, যা বলা না। হ্যাঁ, তারপর থেকে আমি আসলে রিসার্চ করে শুরু করে দিই যে আমি যখন মাক্কার বইটা দেখি, তখন দেখি ওখানে প্রচুর টপিক, অনেকগুলো টপিক। এই টপিকের উপর ওরা যেভাবে লিখছে আসলে ওইভাবে আমার কোনোভাবেই আসে না। তো সবাই অনেকে বলে যে আপনার একটু একটু করে লেখা উচিত, লেখা সিস্টেম করা, তাহলে অভ্যাস হবে। কিন্তু আমার কোনোভাবেই আসলে অভ্যাস হচ্ছিল না। ঠিক আছে? তারপর আসলে আমি বিভিন্ন ইয়ার মাধ্যমে আসলে যাচাই করা শুরু করি আসলে টেমপ্লেট লিখলে হবে কিনা। তো গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে অনেক টেমপ্লেট পাওয়া যায়, আপনারা জানেন। হ্যাঁ, টেমপ্লেটগুলো আমি দেখলাম যে ওগুলো মুখস্থ করার একটা প্যারা। কীভাবে মুখস্থ করব, কি করব, অনেক ভুলা যায়, এটা যায়। আর ওরা যেভাবে লিখছে আসলে ওইভাবে লেখাটা উচিত না। ঠিক আছে? আর আমি কিন্তু বলতেছি না যে আপনার টেমপ্লেট ফলো করে লিখবেন। ঠিক আছে? ওই টেমপ্লেটগুলো কেউ লিখবেন না ভুলেও। এখন যদি আপনি ওটা মডিফিকেশন করে লিখতে পারেন, হ্যাঁ? যে ওখানকার কিছু আপনি আ ব মানে যে ভোকাবুলারি রেঞ্জগুলো আছে সেগুলো ইউজ করতেছেন। পাশাপাশি আবার আপনি নিজে থেকে কিছু সেন্টেন্স ইউজ করতেছেন, তাহলে সেটা ভালো। বাট যদি না হয় তাহলে এটা লেখার আপনার দরকার নেই। সো এই যে এখানে আমি একটা নাম দিচ্ছি কিন্তু টেমপ্লেট, হ্যাঁ? এটার নাম দিচ্ছি আমি টেমপ্লেট। এটা টেমপ্লেট বলতে এই জন্য, কারণ এটা আসলে আমি খুবই সুন্দরভাবে অর্গানাইজ করে সবগুলো জিনিস সাজাইছি যে একটার পর কোনটার পর আপনার কোনটা লিখতে হবে। আর যারা বেসিক্যালি 6.5 অর্থাৎ 6 এক্সপেক্ট করেন, তারা কিন্তু অবশ্যই এই ইয়াটা ফলো করবেন, টেমপ্লেটটা, হ্যাঁ? এবং দেখবেন একটু মডিফিকেশন করে দেখবেন। মডিফিকেশন না মানে নিজে থেকে 2-একটা সেন্টেন্স আমি আপনাকে এখানে ডিটেলসে বলে দেবো কোথায় আপনি কোন লিখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার আইএলটিএসে রাইটিং টাস্ক টুতে অ্যাটলিস্ট 6.5 অথবা 6 থাকবে। এটা আমি গ্রান্টেড, হ্যাঁ? এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আমি যতগুলো জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যতজনের কাছে গিয়েছিলাম, জিজ্ঞেস করছিলাম, কোনো ভালো তথ্য পাই নাই, বা অনেকে বলছিল যে এভাবে লেখা যাবে না। বাট ভাই, আপনার তো একটা আইডিয়া থাকতে হবে যে আপনি আসলে রাইটিং টাস্কটা কীভাবে লিখবেন, কোন সেন্টেন্সের পর কী লিখবেন, তাই না? এখানে কিন্তু সবগুলো বলা আছে, সবগুলো সুন্দরভাবে বলা আছে। এবং আমার কিছু সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে বিভিন্ন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার ইউজ করা হয়েছে, হাই ভোকাবুলারি ইউজ করা হয়েছে। আপনি যদি এখানে লেখেন আর এই যে মাঝখানে এখানে কী লিখবেন সেইটা যদি একটু লেখেন, তাহলে আপনার এখানে ইজিলি আসবে। যদি না আসে আপনি আমার ইমেলে গালিগালাজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা গ্রান্টেড ভাই। আমি আমি অনেকজনকে অনেক ভিডিওতে দেখছি, এবং চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম টেমপ্লেট লেখা যাবে কিনা, তারা বলছে যে না, এটা না, সেটা। এবং পরে একদম বাধ্য হয়ে আমি একটা নিজে তৈরি করছি। এটা আমার যে নিজে যে লিখছি এভাবে আসবে না। আমি এভাবেই আইএলটিএস দেখছি, এবং এখানে আমার আইএলটিএস ইয়ার মধ্যে 6.0 আসছে। এটা হচ্ছে রাইটিং টাস্ক টুতে। এবং আমি আরও খারাপভাবে আমি ওইভাবে টোটালি ফলো করি নাই। এখানে সেখানে এই ওয়ার্ড আমার বানান বলেছে, এটা বলেছে, সেটা বলেছে, এগুলো আমি জানি। হ্যাঁ, আমরা কি করি, আমরা অনেক ভালো পাওয়ার জন্য এমন কিছু দিকে যাই, যার কারণে আমরা যে নর্মাল জিনিসটা লেখার সেটাও লিখতে পারি না। আমাদের সেন্টেন্স ভুল হয়, ওয়ার্ড ভুল হয়, তারপরে সব কিছুই ভুল থাকার কারণে অনেকে দেখবেন আইএলটিএসের মধ্যে একদম রাইটিংয়ের মধ্যে খুব খারাপ মার্ক পায়, 5.5 অথবা 5। বাট আপনি যদি একটু রুলস ফলো করেন, হ্যাঁ, স্ট্রাকচার ফলো করেন, তাহলে কিন্তু এখানে ইজিলি আপনার 6 পাওয়ার কোনো ব্যাপারই না ভাই। এটা বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সো এই যে একটা এগ্রি ডিসএগ্রি ব্যান্ড টেমপ্লেট, দেখেন আমি এমনভাবে এটাকে সাজাচ্ছি যেটা আপনি ইয়ে হবেন। হ্যাঁ, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। এখন এটা আপনাকে প্যারাফ্রেজটা করতে হবে কোশ্চেনটা। ঠিক আছে? এখন প্যারাফ্রেজ দ্য কোশ্চেন যদি আপনি করতে না পারেন, আপনার এখানে যদি আমি একটা জিনিস দেখাই, আমি একটু টপিকটা নিয়ে আসি। হ্যাঁ, টপিকটা নিয়ে আসলে হয়তো আপনারা একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? এইটা হচ্ছে টপিক। সো এখানে আপনার কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। ঠিক আছে? এখন প্যারাফ্রেজ নিয়ে, হ্যাঁ, প্যারাফ্রেজ নিয়ে কিন্তু প্রচুর মানুষ সমস্যার মধ্যে। আপনি দেখবেন আপনি যখন প্যারাফ্রেজ করতে যাবেন তখন আপনার হবে না। কারণ আমি প্যারাফ্রেজ করতে গেলে যখন আমি পুরা সেন্টেন্স করতে যাচ্ছি, তখন আরেকটা দেখায় ওয়ার্ড বাই ওয়ার্ড করলে আরেকটা দেখা যায়, বিভিন্ন সমস্যা। চ্যাট জিপিটি কখনো আমার প্যারাফ্রেজ যে রাইট আছে সেটা ভাই কখনোই বলে নাই।
ঠিক আছে, বারবার সে আমাকে রিফাইন ভার্সন দেয়, সেটা নিয়ে আমি খুব প্রেশারে ছিলাম। সো ফাইনালি আমি কিন্তু প্যারাফ্রেজ করার জন্য একটা বিশাল রিসার্চ করি। হ্যাঁ, রিসার্চটা করি এমনভাবে যে কীভাবে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ করতে পারবো, কীভাবে আমি 2টা ওয়ার্ড মিলে প্যারাফ্রেজ করতে পারবো, 3টা ওয়ার্ড মিলে প্যারাফ্রেজ করতে পারবো, একটা সেন্টেন্স অনুযায়ী কীভাবে প্যারাফ্রেজ করতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু সব ডকুমেন্ট আমার কাছে আছে, এগুলো চাইলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই। আপনার যদি এগুলো দরকার হয় তাহলে বলবেন যে আসলে কীভাবে প্যারাফ্রেজ করবেন। ঠিক আছে, সো এই যে ফার্স্টের মধ্যে এটাকে আপনাকে কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করার পরে আপনি এটা শুরু করবেন, রিমাইন্ডস এ কন্টেন্টাস টপিক ইন কন্টেম্পোরারি সোসাইটি। তারপর দেখেন এখানে, ওয়াইল সাম ইন্ডিভিজুয়ালস মে হোল্ড ডিফারিং ভিউজ, আই স্ট্রংলি এগ্রি উইথ দিস নোশন দ্যাট, এখানে বলছে মেন আইডিয়া। আর মেন আইডিয়াটা ভাই কী বলেন তো? তো এখানে মেন আইডিয়াটা হচ্ছে নিউজ মিডিয়া। এখন আপনার যদি অ্যাডভার্টাইজ নিয়ে আসে, ঠিক আছে, তাহলে এখানে আপনি দিতে পারবেন যে অ্যাডভার্টাইজমেন্ট। এখন আপনার যদি চাইল্ড এডুকেশন নিয়ে আসে, তাহলে এটাকে আপনি চাইল্ড এডুকেশন দিতে পারেন। বুঝতে পারছেন? মেইন আইডিয়া বলতে এখানকার যেটা মেন আইডিয়া বোঝায়, বা আপনি যদি প্যারাফ্রেজ করে সেটাও দেন, বা শুধু যে নিউজ মিডিয়া দিতে পারেন। হ্যাঁ, যে কি নিউজ মিডিয়া নাউডেজের পরিবর্তে আপনি রিসেন্টলি ব্যবহার করতে পারেন। হ্যাভ ইনফ্লুয়েন্স পিপল লাইফ ইন এ নেগেটিভ ওয়ে। নেগেটিভ বলতে আপনি অ্যাডভার্স ওয়ে দিতে পারছেন। এটা কিন্তু আমি যে প্যারাফ্রেজ করে আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, তারপর ইন দিস এসে আই উইল প্রেজেন্ট কমপ্লেইং আর্গুমেন্ট। দেখেন এখানে কমপ্লেইং আর্গুমেন্টস, এগুলো কিন্তু আপনি যখন নিজে লিখতে যাবেন সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনার আসবে না। হ্যাঁ, আপনার কিন্তু ভুলেও আসবে না। টু সাপোর্ট মাই পার্সপেক্টিভ, আপনি হয়তো দিতেন ওপিনিয়ন। ঠিক আছে, তারপর সাবস্ট্যান্সিয়েটেড বাই রিলেভেন্ট এক্সাম্পল বিফোর অ্যারাইভিং অ্যাট এ ওয়েল রিজন কনক্লুশন। ঠিক আছে, এখানে দেখেন আপনার জাস্ট মেন আইডিয়া, আর এটা করলে এইটুকুই হলো। আর এখানে যদি আপনাদের দেখায় যে কতটা ওয়ার্ড, আপনারা জানেন যে আপনাকে অ্যাটলিস্ট 250টা ওয়ার্ডের বেশি করতে হবে। এইটুকুর মধ্যেই কিন্তু এখানে দেখেন 47 ওয়ার্ড আছে, তার মানে আপনার 47। তারপর দেখেন কি বলেন, টু বিগিন উইথ দ্য সিগনিফিকেন্স অফ মেইন আইডিয়া। তো আমি যেভাবে লিখছি আপনাদের যদি একটু দেখাই, এখানে দেখেন টু বিগিন উইথ, এই যে আমি একটু স্প্লিটটা একটু উপরে উঠে আপনাদের ইন্ডিভিজুয়ালি দেখাই, ভাই একটু টাইম নিয়ে দেখবেন। হ্যাঁ, টাইম নিয়ে দেখলে আপনাদের এটা আসলে খুবই সুবিধা হবে। দেখেন এইখানে টু বিগিন উইথ, আর এখানে হচ্ছে টু বিগিন উইথ। দ্য সিগনিফিকেন্স অফ মেন আইডিয়াটা কি? মেন আইডিয়া এখানে আছে নিউজ মিডিয়া, তো আপনার নিউজ মিডিয়া আপনি দিবেন। হ্যাঁ, ওই টপিকের মধ্যে আমরা আপনাকে বলছিলাম। এখন যদি আপনার অন্য কোনো কিছু হয়, আপনারে বুঝতে হবে কোশ্চেনটা। হ্যাঁ, আসলে তারা কি রিলেটেড বলতেছে, বুঝতে পারছেন? ওখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট, চাইল্ড এডুকেশন বা টেলিভিশন নিয়ে যদি থাকে, তাহলে ওই যে মেন আইডিয়াটা সেইটা এখানে দিবেন। এটা একটা আপনি চাইলে যেটা একটা মূল ওয়ার্ডটা, একটা 2টা ওয়ার্ড সেটা দিতে পারেন, অথবা যদি আপনি প্যারাফ্রেজ পুরোটা করতে পারেন তাহলেই ভালো। ক্যান নট বি ওভার স্টেটেড। ফার্স্ট অফ অল, ওয়ান কে ইস্যু ইজ, এখন তার আগে একটা বলি যে আপনি এখানে এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন। ঠিক আছে, এখন এগ্রি ডিসএগ্রিটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি, যেটা হচ্ছে যে আপনি আসলে নিজে ভেবে দেখবেন যে আপনি এগ্রির পক্ষে বেশি লিখতে পারবেন না ডিসএগ্রির পক্ষে। ধরেন যে আপনি যখন কোশ্চেনটা দেখলেন, আপনি জাস্ট 2-3 মিনিট থিঙ্ক করবেন যে আসলে আপনার কোন সাইডটা লিখলে আপনি বেশি লিখতে পারবেন, কোন সম্পর্কে আপনার বেশি আইডিয়া আছে, যদি আপনি এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন। যদি আপনি দেখেন যে আপনার এগ্রির পথে বেশি ধারণা আসে, মানে অনেক কয়টা ক্লু বা এক্সাম্পল দিতে পারবেন, তাহলে এটা আপনি এগ্রি করেন। যদি আপনি বলেন যে না, এটা ডিসএগ্রি সম্পর্কে আমি অনেক কিছু লিখতে পারবো, তাহলে আপনি ডিসএগ্রি করেন। এখন কীভাবে ব্যাখ্যা করবেন সেগুলো কিন্তু এখানে সব কিছুই বলা আছে, বুঝতে পারছেন? এবং আমি দেখেন অনেকের আসলে 250টা ওয়ার্ড হয় না, এখানে আমার কিন্তু এই প্যারাগ্রাফটার মধ্যে প্রায় শুধু টেমপ্লেটটার মধ্যে 217 ওয়ার্ড আছে। এবং আপনি যদি কিছু লেখেন তাহলে কিন্তু আপনার 250-60 এর মধ্যে বেশি থাকে। আপনি নিজে উল্টাপাল্টা লেখার থেকে আপনি যখন একটা টেমপ্লেট ফলো করবেন, বা এইটা ফলো করে আপনার এই যে সেন্টেন্স স্ট্রাকচার ভালো হচ্ছে, ওয়াইড ভোকাবুলারি রেঞ্জ হচ্ছে, তাহলে এটা অনেক ভালো না? তো আমার হিসেবে আপনাদের এইটা ফলো করা একান্ত জরুরি। এবং আপনার যে এই মার্কটা, আমি গ্রান্টেড ভাই, আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না। ইভেন আমি যখন পরীক্ষা দিতে যাই তখন পর্যন্ত ওখানে যে ডিউটিরত 2জন মহিলা ছিলেন, তারাও কিন্তু আমাদেরকে বলছে যে দেখো তোমরা কেউ টেমপ্লেট লিখবে না, টেমপ্লেট লিখলে কিন্তু তোমাদের মার্ক দিবে না। এখন তোমরা নিজে থেকে লেখো। এখন আমার কথা হলো যে টেমপ্লেট আর নিজেদের মধ্যে লেখার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, আগে টেমপ্লেটটা বোঝায়। টেমপ্লেট যদি আপনি মডিফিকেশন করতে পারেন, দেখেন টেমপ্লেট হচ্ছে কি, যদি কেউ হুবহু ওইটাই লেখে, মানে ওর যে একটা মডিফিকেশন করতে হবে, নিজের মতো করে লিখতে হবে, যে সম্পর্কে চাইছে ওই সম্পর্কে বলতে হবে। যদি আপনি এটা না লিখে সরাসরি টেমপ্লেটই লেখেন, ওভাবেই লেখেন, আর এই সম্পর্কে কিছু না লেখেন, যেমন এখানে যেমন নিউজ মিডিয়া সম্পর্কে আপনি যদি কিছু না লেখে টেমপ্লেট লেখেন, তাহলে তো আপনার মার্ক দিবে না ভাইয়া। আপনাকে একটু মডিফিকেশন করতে হবে যে আপনি নিউজ মিডিয়া সম্পর্কে বলতেছেন, বাট ওই সেন্টেন্সগুলো ইউজ করতেছেন, তাহলে দেখবেন যে এটা খুবই ভালো হবে।
ঠিক আছে? সো এই যে আমার টেমপ্লেট, আর এই যে লাস্টে একটু কনক্লুশন সম্পর্কে বলতে চাই। কনক্লুশনটা আসলে আপনারা অবাক হবেন যে এই কনক্লুশনটা আমি এমনভাবে বানায় নিছি বা এমনভাবে তৈরি করছি যে এটা আসলে সবগুলো এগ্রি ডিসএগ্রি সবগুলো কনক্লুশনের মধ্যে এই জায়গায় লিখবেন। এখানে আসলে কোনো কিছু ইউজ করা হয় নাই। হ্যাঁ? মানে কোনো কিছুর নাম ইউজ করে নাই। নাম না লিখে কিভাবে আসলে কোন সেন্টেন্সগুলো ইউজ করলে এখানে অন এভারেজ মনে হয় কতটা ওয়ার্ড আছে? ৩৯ টা ওয়ার্ড আছে দেখেন। ঠিক আছে? সো সবগুলোর মধ্যে ইউজ করা যায় সেটার জন্য এটা বানাই নেওয়া, হ্যাঁ? যারা স্পেশালি আসলে একটু কম মানে যাদের বেসিক একটু দুর্বল তাদের জন্য। আর ইনশাআল্লাহ আপনি 100% আমি বারবার বলতেছি দেখেন 6 মান্থস ও আমি আসলে আপনাদের আরও কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। দেখেন IELTS যখন আমরা শুরু করি তখন কিন্তু অনেকেই খুব প্রেশারে থাকি যে কার কাছে পড়বো, কিভাবে শুরু করবো, কোনভাবে শুরু করবো। ইভেন খুব প্রেশারে থাকি এবং ইভেন আমরা অনেকেই কী করি ইউটিউব দেখে আবার প্রিপারেশন নেই। ভাই ইউটিউব দেখে প্রিপারেশন ঠিক আছে ভালো আছে। কিন্তু এখানে আসলে আপনার এক্সাক্ট প্রিপারেশনটা হয় না। আবার অনেকে কী করে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে ব্যাপক সময়টা নষ্ট করে। ঠিক আছে? এখন অনেক কোচিং সেন্টারে অনেক স্টুডেন্ট থাকে বা অনলাইনে রাশেদ ভাই এটা সেটা অনেক ভালো টিচার খুঁজে যে তাদের কাছে পড়লে হয়তো ভালো হবে। দেখেন অনেক স্টুডেন্ট থাকার কারণে আমি নিজেও বাংলা IELTS ও ইয়ার মধ্যে কোচিং করছি। বাট ওখানে এত স্টুডেন্ট কোনো কোশ্চেন করা যায় না বা ইয়া করা যায় না। ঠিক আছে? এ নিয়ে কিন্তু আমি খুব প্রেশারে ছিলাম। তারা কিন্তু অবশ্যই অনেক ভালো টিচার। হ্যাঁ? বাট আপনি যখন ইউটিউব নিয়ে ইয়া করতে যাবেন দেখবেন আপনার আসলে ওভাবে প্র্যাকটিসটা হচ্ছে না। ওভাবেই প্রিপারেশনটা নেওয়া হচ্ছে না। কারণ আপনার আসলে কোনো দায়িত্বহীনতার মধ্যে একটা পড়বে। দায়িত্বহীনতা বলতে কোনো দায়বদ্ধতা নেই। আপনি যখন খুশি সেদিন পড়লেন, না ভালো লাগলো না, পড়লেন না। এক্ষেত্রে আসলে IELTS এর প্রিপারেশন হয় না। ঠিক আছে? সো IELTS এর প্রিপারেশনের জন্য আপনার একটা আসলে প্রপার গাইডলাইন দরকার। ঠিক আছে? আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন এগুলা না খুঁজে কত ভালো স্যারের কাছে না খুঁজে আপনি চেষ্টা করেন যে কিভাবে কম কিছু স্টুডেন্ট সহ কোথাও আসলে পড়া যায় কিনা, প্রপার গাইডলাইন পাওয়া যায় কিনা, কিভাবে সবকিছু করবেন সেটাই না। এগুলো আপনার খুঁজতে হবে, হ্যাঁ? তাহলে আপনি কিন্তু খুব ইজিলি ইয়ার মধ্যে ভালো করতে পারবেন। IELTS একটা খুব ভালো স্কোর বা 6.5 এটা খুব ইজিলি। সো আমার আসলে আমি একটা কোর্স তো করতেছি। কোর্স না আমি লাইভে প্রতিদিন ৩ ঘন্টা করে ক্লাস নিব। হ্যাঁ? অ্যান্ড আলাদা মডিউলের, ঠিক আছে? আপনার একদম শুরু থেকে আমি আগে বলছি যাদের 8 বা খুব ভালো তারা আসলে দরকার নাই। যাদের 7.5 দরকার, 8 দরকার তারা আমার এখানে দরকার নেই। যাদের এক্সপেকটেশন 6.5 অ্যাট লিস্ট বা 7 তারা আমার এখানে করতে পারেন, অথবা 6 যাদের আশা তারা এখানে আসতে পারেন। আমি একদম নিজের মতো করে সব কিছু শেখাবো। আর এখানে যে যত রুলস দেখতেছেন সব আমার। আর এগুলো আমার সব বাস্তব অভিজ্ঞতা, হ্যাঁ? বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যে করছি, আমি কিন্তু খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। বাট আমার পরবর্তীর দিকে মনে হয়েছে যে এগুলো আমার নোট করা দরকার, সবাইকে জানা দরকার কীভাবে কী করা যায়। সো আমার আসলে দেখেন রাইটিং নিয়ে একটা আমি আমার যে প্রাইমারি লক্ষ্য সেটা আপনাকে বলি। আমি কীভাবে করছিলাম আর আপনাদের কীভাবে পড়াবো। দেখেন রাইটিংয়ের টোটাল 5টা রাইটিং টেক্সট টু কোশ্চেন টাইপ হয়। 5টার মধ্যে আপনি যদি 4টা বা 3টা করেন তাহলেই কমন পাবেন। ঠিক আছে? 3টা। আর আপনি চাইলে 5টাও করতে পারেন। 5টার এরকম টেমপ্লেট আছে আমি বুঝাই দিব। জাস্ট 5টা যদি আপনি পড়েন, এভাবে আপনাদের অনেক লেখাবো, অনেক পড়াবো, দেখবেন যে আপনার রাইটিং টেস্টও ইজি। এবং রাইটিং টেস্ট 1 এর এক্ষেত্রেও কিন্তু খুব ইজি ভাই। আমি আসলে খুব প্যারায় পড়ছিলাম। পরবর্তীতে আমি খুব ইজিভাবে করছি। মানে আপনি পাই চার্ট বলেন, তারপর বার চার্ট বলেন, গ্রাফ চার্ট বলেন, ঠিক আছে? এগুলা কিন্তু খুবই ইজি। এখানকার আমি জাস্ট একটা করে টপিক আপনাকে বুঝাবো। আপনি দেখবেন, আপনি নিজেই দেখবেন আপনি সবগুলো পারেন না। আপনার কোনো প্যারাই লাগতেছে না। ঠিক আছে? স্পিকিংয়ের ক্ষেত্রে ন্যাচারাল কনভারসেশনের জন্য আমার একটা আছে যে পার্ট 1 এ যেটা আপনাকে কোশ্চেন করতে হবে, এটা খুব ইজিলি কোশ্চেনগুলো। বুঝতে পারছেন? এগুলোর একটা চার্ট আছে। আপনি জাস্ট ওগুলো মেমোরাইজ করবেন। আর কিউ কার্ডে জাস্ট আপনাকে 5 টাইপ পড়াবো। 5 রকমের কিউ কার্ডের একটা টেমপ্লেট পড়াবো। এই 5 কার্ডের মধ্যে আপনাকে প্রচুর প্র্যাকটিস করে আসলে আমি দেখাবো যে কীভাবে আপনি এই 5টা করলে যতগুলো আছে সবগুলো র্যান্স করতে পারেন সুন্দরভাবে। এভাবে অনেক প্র্যাকটিস করাবো এবং আপনার হলেও প্র্যাকটিস করাবো ভাই। দায়িত্ব তো দায়িত্ব। ঠিক আছে? আর সেকেন্ড থার্ড যেটা আছে সেটা হচ্ছে রিডিং। ঠিক আছে? এখন রিডিংয়ের জন্য আসলে কি দেখেন, রিডিংয়ের জন্য আমি নিজে থাইকা অনেকগুলো আসলে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করছি। নিজে থাইকা ChatGPTর সহায়তা বিভিন্ন মানে কীভাবে এগুলো কিন্তু সব ইউনিক রুল, যে কেমনে করলে ট্রু ফলস 100% আপনার কারেক্ট হবে, কীভাবে মেসিং বা গ্যাপগুলো কারেক্ট হবে। ঠিক আছে? তো এইগুলো কিন্তু সব বাংলায়, এই যে উদাহরণ সব ব্যাখ্যা আছে এগুলো আমি বুঝাই দিব। আর এগুলা ফলো করে কেমনে আপনি প্যাসেজ সলভ করবেন, কীভাবে সবগুলো কারেক্ট হবে সব কিন্তু এখানে বলা আছে। যেটা ইয়েস নো নট গিভেন 100% কীভাবে করবেন সবগুলো সুন্দরভাবে আছে, হ্যাঁ? আর এই যে এখানে মতামতগুলো আছে।
3 নম্বরে হচ্ছে এটা মেসিং কীভাবে আপনি করবেন উদাহরণ সহকারে, কোন জিনিসগুলো দেখলে বুঝবেন যে এটা এর সঙ্গে হবে, এটা ওর সঙ্গে হবে। এগুলো কিন্তু কেউ পড়ায় না বা ওভাবে বুঝায় না, ওভাবে নোট গাইডের মধ্যে পাওয়া যায় না বাংলা ব্যাখ্যা সহ, ঠিক আছে? যে প্যারাগ্রাফ মেসিংয়ের এটা। আর আমি ভাই আগেই বলছি আমি আসলে ওভাবে পড়াই না, বাট আমি একটা কোর্স করতে যাচ্ছি যারা আসলে আমার মতো স্টুডেন্ট ছিল, এইভাবে ফেস করছিল, তারা যেন খুব ইজিলি এই সমস্যাগুলো সমাধান করতে পারে এবং আইএলসে একটা খুবই ভালো রেজাল্ট করতে পারে। বুঝতে পারছেন? সো আমি একটা বলি যে 6.5 পাওয়াটা আসলে কি পরিমাণ ইজি আপনার কাছে। ধরেন আপনি 2টা মডিউলে 7 টার্গেট করবেন, যেটা হচ্ছে রিডিং 7 পারবেনই। এখন অনেকেই আছে পারে না, যে 5 এও পারে না রিডিং, এত কঠিন। ভাই এখানে কঠিনের অনেক জিনিস আছে, এটা ইজিরও অনেক আছে। শুরুর দিকে আমি বলি এই যে ক্যামব্রিজের যে টোটাল ওয়ার্ড মিরিং আছে প্রায় 2000-এর মতো ক্যামব্রিজ বুকের হার্ড ওয়ার্ড, এগুলো আমি আপনাদেরকে খুবই চাপ দিয়ে বা যেমনি হোক আমি মুখস্থ করে নিব। তারপর প্যাসেজ সলভ করতে যাবে। এখন আপনি ওয়ার্ড মিনিং ছাড়া কিন্তু জানবেন না, যতই ট্রিক্স মিক্স বলি না, এটা কাজে আসবে না। সো এই ওয়ার্ড মিনিংগুলো আপনার কাছে আপনাকে পড়াইয়া তারপরে কিন্তু ভাই আমি আপনার প্যাসেজ সলভ করতে যাব, তখন আমি আপনার ট্রিক্স শিখলে কাজে লাগবে। এখন আপনি যদি ওয়ার্ড মিনিংই না জানেন, তাহলে ভাই ট্রিক্স তো আপনার কোনো কাজে আসবে না, এগুলো ভর্তাবাজি ছাড়া আর কিছুই না, ঠিক আছে? সো এগুলো আপনাকে করাবো। সো এখানকার রিডিংয়ের সবগুলা দেখেন, আর লিসেনিংয়েরও এরকম কিন্তু কন্টেন্ট কীভাবে বুঝবেন, কোনগুলা দেখলে দেখবেন যে এইগুলা হচ্ছে অ্যান্সার, কখন অ্যান্সার বলে লিসেনিংয়ের ক্ষেত্রে, সেগুলোরও কিন্তু আমার কাছে আলাদা নোট আছে, এভাবে বাংলা এক্সপ্লেনেশন আছে। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে বুঝাবো এবং হাতে কলমে দেখাবো। তো আপনি যদি এই রিডিংয়ে আর লিসেনিংয়ে 7 পান, তাহলে কিন্তু আপনার ইজি। পরে স্পিকিংয়ে আপনি দুর্বল হলেও 6 পাবেন, আর কারণ এটার ব্যবস্থা আমি করব। ভাই এটার ব্যবস্থা না করতে পারলে টাকা ব্যাক, আর এর উপর কথা আছে ভাই, বুঝতে পারছেন? সো অনুরূপভাবে রাইটিংয়ে, সো আপনি যদি 2টায় 7 আর 2টায় 6 করে পান, আপনার কিন্তু 1 অ্যাভারেজ 6.5। সো আপনি যদি 2টার মধ্যে হচ্ছে 7 আর 2টার মধ্যে 6 পান, তাহলে কিন্তু আপনার 1 অ্যাভারেজ 6.5 আসতেছে, ঠিক আছে? সো ভাই এই 6.5টা আমার উপর ছেড়ে দিবেন, ঠিক আছে? যে আমি এটা কিভাবে আপনাদের নিয়ে আসবো, আমি জাস্ট আপনাদের ওভাবেই এটা পড়াবো, হ্যাঁ? কিভাবে, যে এটা কোনো কোর্স না যে একটা কোর্স শেষ হয়ে গেল আপনাদের বললাম যে ঝাঁঝার মতো আমি এগুলো পড়াই দিয়েছি, সেটা না। ইন্ডিভিজুয়ালি যাচাই করা, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি প্রতিদিনের পড়া দেওয়া, এটা প্রতিদিন আপনাদের কাছ থেকে পড়া নেওয়া কীভাবে আদায় করা যায়। আর আমার ব্যাচে জাস্ট 10 জন থাকবে, 10 জনের কাছে এই 10 জনকে আলাদা গ্রুপ করে দেওয়া, তারা কিভাবে কাজ করবে, কিভাবে পড়বে, স্পিকিং প্র্যাকটিস করবে, কিভাবে রাইটিং লিখবে, প্রতিদিন লাইভে একটা করে টপিক লিখতে দেওয়া, হ্যাঁ, রাইটিং টাস্কে একটা টপিক দেবো, টেমপ্লেট মুখস্থ করার পর যে এই টপিকে তুমি লেখো, কিভাবে লিখবা, কিভাবে আইডিয়াটা জেনারেট করবা, ঠিক আছে? রিডিংয়ের ক্ষেত্রে ওই ট্রিক্সগুলো সামনে নিয়ে আসে, কীভাবে ওই ট্রিক্সগুলো ফলো করে আপনি ইয়েগুলো লিখবেন, হ্যাঁ, মানে এগুলো সলভ করবেন, সেটা সবাই দেখবে, সবার দ্বারা ইন্ডিভিজুয়ালি করে নিব। আর প্রতিটা ব্যাচে 10 জন করে থাকবে, যখন 10 জনের ফুলফিল হবে তখন আমি আপনাকে এই মক টেস্ট দেওয়াবো। এটা আমি মক টেস্ট নিব না, আমি এই যে বড় বড় কোচিং সেন্টারগুলোতে আছে ওখানে আমি আপনাকে নিজে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করব। যখন মক টেস্টে আপনি একটা 1 অ্যাভারেজ করবেন, যেটা আপনার উইক পয়েন্ট থাকবে, সেই উইক পয়েন্টগুলো আবার আমার এখানে আমি আবার ওগুলো উন্নত করার জন্য কাজ করব। ওগুলো হয়ে গেলে তারপর আপনাকে আমি পরীক্ষার জন্য করব, ঠিক আছে? আর এখানে যে সেন্টার আছে কাছাকাছি, সেই সেন্টারে আপনি পরীক্ষা দিয়ে একটা 100% শিওর থাকতে পারেন ইনশাল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? আর আমি আবার রিকোয়েস্ট করতেছি ভাই যে আপনারা জাস্ট একটা ফুল গাইডলাইনে চলবেন। আমি যেভাবে গাইডলাইনের অভাবে, হ্যাঁ, এই এত মানুষের কাছে যাওয়া, এত টেনশনে থাকা আইএলস নিয়ে, ভাই আইএলস কোনো টেনশনের বিষয়ই না। এইটা কেন জানি মানুষ বা বড় ভাই ব্রাদার আপনাকে এত টেনশন দেয়, আর আসলে গোছালো সিলেবাস ছাড়া একটু টেনশন পাওয়ারই কথা। এখানে আমার সবগুলো গোছানো জিনিস আছে, আমি তৈরি করছি, জাস্ট একটা প্রপার গাইডলাইন দিব, একটা হচ্ছে টিম হিসাবে কাজ করা। আপনি অনেক ভালো ভালো স্যার পাবেন যারা আপনাকে জাস্ট পড়াবে, আমি কাউকে খারাপ বলতেছি না, পড়াবে, তারপর তার দায়িত্ব শেষ, নিউ ব্যাচ শুরু করবে। কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট পর্যন্ত আপনার কী কী করতে হবে এগুলো করবে না, বা আপনি চাইলেও পারবেন না, এবং তাদের চাইলেও সময় দিতে পারবে না, তারা অনেক বিজি, হাজার হাজার স্টুডেন্ট। বাট এই কাজগুলো আপনি কীভাবে রেজিস্ট্রেশন, কীভাবে কী করবেন, পরীক্ষার রুমে কীভাবে, সবগুলো কিন্তু আমি আপনাদের সাহায্য করব। আর এই গুলোর জন্য আপনি আমার আসলে কোচিংয়ে এনরোল করার জন্য নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা নক দিয়ে, আমি জাস্ট 10 জনের একটা ব্যাচ নিব, এবং এইটাই আমি জাস্ট টার্গেট দেখতে চাই, আমি এটার 6.5 করে দিতে পারি কি না, বলতে 100% দিয়ে তারপর আমি ইনশাল্লাহ